বাংলাদেশের প্রত্যেকটা এমপি বলেন, মন্ত্রী বলেন, অধিকাংশ তারা নির্বাচিত হওয়ার পর প্রথমেই বিদেশে গিয়ে বাড়ি কেনে। তাহলে বাড়ির টাকাটা কোথা থেকে আসলো, সেটা হলো আমার প্রশ্ন। এটা সরকারি হসপিটাল ভাড়া বাড়িতে চলে, তাহলে সেখান থেকে কতটুকু সেবায় আর জনগণ সেখান থেকে নিতে পারে? বা যারা মিল ফ্যাক্টরির মালিক ছিলেন আত্মহত্যা করেছে, তারা গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছে। আমি নিব না এই জন্যই যে আমি কখনো চাকরি করব না, আমি চাকরি দিব। যে তরুণদের জন্য যে আমার টার্গেট সেটা হলো বেকার মুক্ত বেলকুচি চৌহালি ইনাতপুর গড়া, যে যমুনার পার অর্থাৎ সায়দাবাদ থেকে নিয়ে একেবারে ইনাতপুর পর্যন্ত, আর অপর পাশে হলো আপনার ভুয়াপুর থেকে নিয়ে চৌহালির একেবারে খাসপুকুরিয়া একেবারে আমাদের লাস্ট যে ইউনিয়নটা আছে ওই ইউনিয়ন পর্যন্ত আমরা দুই পারি টেকসই বাদ করব। 10 দিক নির্বাচন মঞ্চের প্রশ্ন, নির্বাচন কি জনতার জন্য নাকি ক্ষমতার জন্য? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত সিরাজগঞ্জ 5 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ শেখ মোহাম্মদ নুরুন নবীকে। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ আপনাকে। যে আমরা শুরুতেই যে প্রশ্নটি বলছিলাম যে আসলে নির্বাচন কি ক্ষমতার জন্য নাকি জনতার জন্য, আপনি আসলে কি জন্য নির্বাচন করছেন? ক্ষমতায় যাওয়ার জন্য নাকি জনতার জন্য কাজ করার জন্য? ধন্যবাদ 10 দিককে। জনতার জন্য নাকি ক্ষমতার জন্য? আমি মনে করি নির্বাচনটা জনতার জন্য, সাথে সাথে এটা ক্ষমতার জন্য। কারণ নির্বাচিত হওয়ার পর মূলত প্রত্যেকটা জনপ্রতিনিধি জনতার জন্যই কাজ করে। আর ক্ষমতার জন্য এ কারণে বলছি যে আসলে ক্ষমতার প্রায়োগিক ব্যবহারটা যদি জনপ্রতিনিধির না থাকে তাহলে জনতার জন্য উন্নয়ন করাটা অনেক কঠিন হয়ে পড়ে। এজন্য নির্বাচনটা জনতার জন্য, সাথে সাথে ক্ষমতার জন্য। এই ক্ষমতার মাধ্যমে আপনি কি করতে চান? অনেকেই তো অনেক কিছু করে। আমার নির্বাচনী প্রচার প্রচারণায় আমার যে নির্বাচনী স্লোগান আছে সেই স্লোগানে আমি বিষয়টা ক্লিয়ার করেছি যে অধিকারের জন্য অঙ্গীকার, বেলকুচি চৌহালি ইনায়তপুর হবে জনতার। অর্থাৎ এখানে প্রত্যেকটা নাগরিক তার নিজের অধিকার ফিরে পাবে। তাদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যই মূলত আমার এই নির্বাচনটা। এখানে ক্ষমতার অপব্যবহার না, ক্ষমতা আর সুব্যবহার যেটাকে বলে, অর্থাৎ প্রত্যেকটা নাগরিক তাদের সেবা, তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই মূলত নির্বাচনটা। যে সিরাজগঞ্জ 5 আসনের মানুষ শিক্ষা এবং চিকিৎসা নিয়ে দীর্ঘদিনের বঞ্চনা এবং অবহেলার শিকার বলে তারা দাবি করছেন বা আমরা বিভিন্ন সময় শুনেছি। এই বিষয়টা নিয়ে আপনার উদ্যোগ কি, বা আপনার এই বিষয়টা নিয়ে কি মনে হয়েছে, আসলে সত্য কিনা? 71-এর স্বাধীনতার পর থেকে নিয়ে বেলকুচি চৌহালি ইনাতপুর এই 3টা থানারই প্রত্যেকটা ইউনিয়নের মানুষ চিকিৎসা সেবা, সরকারি চিকিৎসা সেবা থেকে তারা বঞ্চিত। সবচেয়ে আরও যদি স্পষ্ট করে বলি যে চৌহালি এলাকায় যে হসপিটালটা আছে এই হসপিটালটাও ভাড়া বাড়িতে চলে। তাহলে একটা ভাড়া বাড়ির হসপিটাল, সরকারি হসপিটাল, একটা সরকারি হসপিটাল ভাড়া বাড়িতে চলে, তাহলে সেখান থেকে কতটুকু সেবায় আর জনগণ সেখান থেকে নিতে পারে বা জনগণকে সরকার দিতে পারে? তো তাদের চিকিৎসা সেবার মানটা একেবারে তলানিতে, সাধারণ জনগণ সেখান থেকে একদম তলানিতে নিতে পারছে। শুধু এটাই না, সেখানে যদি একটা ব্যান্ডেজের জন্য যদি কোনো নাগরিক যায় তাহলে বলে যে আপনারা পার্শ্ববর্তী থানা অর্থাৎ টাঙ্গালে যান, মানে টাঙ্গালটা একদম পাশে, টাঙ্গাল শহরে যান। তো এটা হলো চিকিৎসা সেবার মান। আর বেলকুচির কথা যদি বলি, বেলকুচি যে হসপিটালটা আছে, যেটা সরকারি হসপিটাল, এটার মানটা একেবারেই খারাপ। যে বিল্ডিংটা আছে, যে স্থাপনাটা আছে, এটা অনেক পুরাতন। এবং একটা হসপিটাল যে পরিপাটি থাকা দরকার, আসলে একটা রোগী কখন সুস্থ হয়? শুধু ঔষধই কিন্তু একটা রোগীর চিকিৎসার জন্য মানে সব না, এখানে পরিবেশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই হসপিটালের মানটা, সেবার মান, সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার মান, এবং এখানে যারা নার্স রয়েছে, ডক্টর রয়েছে, তাদের যে সার্বিক সুযোগ সুবিধা দেওয়া, এটাও দেওয়া তো সরকারের দায়িত্ব। তো সেটা নিয়ে আবার তারা যেন জনগণকে সার্ভ করতে পারে সেবাটা, সেটার ব্যাপারে আমার সুদৃষ্টি থাকবে। এই দায়টা কার আসলে, সরকারের নাকি যারা ঠিকাদারি কোম্পানিগুলো আছে, ব্যবস্থাপক আছে তাদের? আসলে এখানে যদি এক কথায় উত্তর দিই তাহলে সরকারের। কারণ এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছে তারা যদি এই বিষয়গুলো সুদৃষ্টি দেন এবং এই ব্যাপারটা যদি খুব ভালোভাবে দেখেন তাহলে ঠিকাদারি প্রতিষ্ঠান বলেন আর যেটাই বলেন তাহলে অটোমেটিকলি সোজা হয়ে যাবে। যদি যিনি নির্বাচিত জনপ্রতিনিধি উনি যদি এই বিষয়টা ওইভাবে খেয়াল না দেন তাহলে তো অব্যবস্থাপনা থাকবেই, এটা হলো স্বাভাবিক ব্যাপার। আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি নির্দিষ্টভাবে কি উন্নয়নটা করবেন এখানে, বা কিভাবে কাজ করার প্ল্যান আপনার?
আমার কাজ করার প্ল্যান হলো যে যদি জনগণ আমাকে ভোট দেয়, আমি যদি নির্বাচিত হই, তাহলে চিকিৎসা সেবার ক্ষেত্রে আমি চেঞ্জ নিয়ে আসব। অর্থাৎ এখন যে ব্যবস্থাপনা আছে এই ব্যবস্থা আরও আধুনিকায়ন করব। হসপিটালগুলোতে সরকারি ব্যবস্থাপনা আধুনিকায়ন হবে, সেবার মান সুন্দর হবে এবং প্রত্যেকটা স্টাফ যেন প্রত্যেকটা রোগীর সাথে, যারা নাকি সেবা নিতে আসে তাদের সাথে ভদ্র ব্যবহার করে, ভালো ব্যবহার করে এবং চিকিৎসা সেবার ক্ষেত্রে আন্তরিকতা প্রদর্শন করে, সেটার দিকে আমি সবচেয়ে বেশি খেয়াল দেব। এবং যারা চর অঞ্চলের মানুষ বা অসহায় দরিদ্র মানুষগুলোই সাধারণত এই সরকারি হসপিটালগুলোতে আসে। আর যাদের অর্থনৈতিক স্বাবলম্বী আছে, অর্থনৈতিক অবস্থা ভালো আছে, তারা তো স্বাভাবিকভাবে প্রাইভেট হসপিটালে চলে যায়। তো আমার চেষ্টা থাকবে আমার এলাকার জনগণ যারা নাকি আমাদের এই হসপিটালগুলোতে সেবা নিতে আসবে, এই সেবার মানটা যেন অনেক ভালো হয় এবং তারা যেন বলে যে না আসলেই আমি এখানে সেবায় নিয়ে সন্তুষ্ট, আমি এই ধরনের একটা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। এবং যারা নাকি গর্ভবতী মারা আছে, গর্ভবতী মাদের ব্যাপারটাতেও আমি সিরিয়াস বিষয়টা নিব, কারণ মেয়েদের চিকিৎসা সেবাটা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে, বিশেষ করে গর্ভ অবস্থায়। তো সেই ব্যাপারটাও আমি সুদৃষ্টি রাখবো এবং কমিউনিটির যে হসপিটালগুলো আছে, কমিউনিটি হসপিটালের সেবার মানটাও যাতে বাড়ানো যায় সেই ব্যাপারটাতেও আমি দেখবো ইনশাল্লাহ। যে যমুনার ভাঙন এবং স্রোতের ভয় চৌহালি এবং বেলকুচির যে মানুষ আছেন তাদের সবচেয়ে বড় আতঙ্ক বলে আমরা জানি। এই বিষয়টাকে আপনার সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকবে আপনি যদি নির্বাচিত হতে পারেন? বেলকুচি, চৌহালি এবং ইনাতপুর এই তিনটা থানার মাঝ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। এই যমুনা নদীর ভাঙনে প্রতি বছর শত শত বাড়িঘর, হাজার হাজার বাড়িঘর বিলীন হয়ে যায় যমুনার গর্ভে। বেলকুচি এবং চৌহালি, ইনাতপুর প্রত্যেকবার যমুনা বন্যার আগে এবং বন্যার পরে ভাঙনের শিকার হয়। তো আমার এলাকার মানুষের সবচেয়ে বেশি যে দাবিটা সেটা হলো বেলকুচি এবং চৌহালি রক্ষার জন্য টেকসই বাঁধ নির্মাণ করা। ৭১ থেকে নিয়ে ২৪ এই ৫৪ বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা পরবর্তীতে বর্তমান পর্যন্ত কোনো জনপ্রতিনিধি এটাকে টেকসই বাঁধ নির্মাণ করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। প্রত্যেকবার কি হয়, যমুনার বন্যার আগে এবং বন্যার পরে গভর্নমেন্ট থেকে কিছু জিও ব্যাগ দেয়, জিও ব্যাগ ফেলে বাস ওকে হয়ে গেছে আমাদের বাঁধটা, তো কাজ শেষ। তো এইটা হওয়ার কারণে প্রত্যেকবারই ভাঙন শিকার হচ্ছে। আমার যেটা মেইন দায়িত্ব এবং কর্তব্য বা আমি যেটা করতে চাচ্ছি, আমাকে যদি জনগণ ভোট দেয়, আমি যদি নির্বাচিত হই, তাহলে আমার প্রথম পদক্ষেপই থাকবে যে যমুনার পার অর্থাৎ সায়দাবাদ থেকে নিয়ে একেবারে ইনাতপুর পর্যন্ত, আর অপর পাশে হলো আপনার ভুয়াপুর থেকে নিয়ে চৌহালির একেবারে খাসপুকুরিয়া একেবারে আমাদের লাস্ট যে ইউনিয়নটা আছে ওই ইউনিয়ন পর্যন্ত আমরা দুই পারেই টেকসই বাঁধ করব। শুধু প্রত্যেকবার ইয়ার আগে, বন্যার আগে এবং পরে জিও ব্যাগ আর কিছু বোল্ডার বানিয়ে ফেলানো এরকম না, টেকসই বাঁধ করে দেবে ইনশাল্লাহ। এখানে যদি টেকসই বাঁধ হয় তাহলে আমার এলাকার মানুষজন শান্তি পাবে। কারণ একটা মানুষের বাড়ি ভেঙে যাওয়া, একটা সংসার ভেঙে যাওয়া এর চেয়ে বেশি কঠিন হয়ে পড়ে। কারণটা হলো ভাঙন হলে আবার বাড়ি নতুন জায়গা কিনতে হয়, সেখানে আবার বাড়ি ঘর উঠানো নির্মাণ করতে হয়। এইখানে যে এই খরচটা অনেকে বেয়ার করতে পারে না এবং সে অনেক পথে বসে যায়। এবং সাথে সাথে যে প্রত্যেকটা এলাকায় তো সাধারণত বাজার থাকে, দোকানপাট থাকে, সেগুলো তো ভাঙনের শিকার হয়, তার কর্মসংস্থানটাও সেখানে বিলীন হয়ে যায়। তো এই জন্য আমাকে যদি নির্বাচিত করে আমার এলাকার জনগণ, আমাকে যদি ভোট দেয়, আমি যদি নির্বাচিত হয়ে আমার প্রথম কাজ এবং প্রথম পদক্ষেপ থাকবে হলো বেলকুচি চৌহালি রক্ষার জন্য, বেলকুচি চৌহালি ইনাতপুর রক্ষার জন্য টেকসই বাঁধ নির্মাণ করা। এবং আমি মনে করি এটা সহজ। গভর্নমেন্ট যদি পদ্মা সেতু বানাতে পারে, গভর্নমেন্ট যদি যমুনা সেতু বানাতে পারে, মেট্রো রেল বানাতে পারে, তাহলে গভর্নমেন্ট কেন এখানে টেকসই বাঁধ নির্মাণ করবে না? কারণ এখানে তো ৪ লাখ মানুষের, কম বেশি ৪ লাখ মানুষের বসবাস। তো ৪ লাখ মানুষ তো ভ্যাট দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, তারা করের টাকা দিচ্ছে, খাজনার টাকা দিচ্ছে, তাহলে তাদের জন্য কেন এতটুকু নিরাপদ বাসস্থান করবে না গভর্নমেন্ট? আমি মনে করি বিগত সময় যারা বেলকুচি, চৌহালি এবং ইনাতপুরের নেতৃত্ব দিয়েছে তাদের সদিচ্ছার অভাবেই মূলত টেকসই বাঁধ নির্মাণ হয় নাই। তো আমাকে নির্বাচিত করলে আমার প্রথম এবং প্রধান কর্তব্য আমি মনে করব যে বেলকুচি এবং চৌহালি রক্ষার জন্য টেকসই বাঁধ নির্মাণ করা। আচ্ছা, ধন্যবাদ বিষয়টি স্পষ্ট করার জন্য। এই আসনের বড় একটি শক্তি হচ্ছে তাঁত শিল্প, কিন্তু তাঁত শিল্পীরা বলে যে আয় কমে গেছে, খরচ বেড়ে গেছে। তো তাদের জন্য আপনার বাস্তব প্রতিশ্রুতি কি থাকবে? বেলকুচি, চৌহালি এবং ইনায়তপুর আমার এই ৩ থানার মধ্যে তাঁত শিল্পের জন্য বিখ্যাত বেলকুচি এবং ইনায়তপুর। এখানকার আজ থেকে প্রায় ১ যুগ বা ১.৫ যুগ আগে যারা তাঁত শিল্পের সাথে জড়িত ছিলেন, অধিকাংশ তাঁত শিল্পের মালিকরা হলো বেকার হয়ে পড়েছেন।
তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, তারা আজকে অসহায় জীবনযাপন করছেন। শুধু তাই না, অনেক যারা মিল ফ্যাক্টরির মালিক ছিলেন আত্মহত্যা করেছে, তারা গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছে। কারণটা হলো এই তাঁত শিল্পের ক্ষেত্রে যে ধস, এখানে লোন নেওয়ার পরে লোনের বোঝা, এই ঋণে জর্জরিত হয়ে তারা আত্মহত্যা করেছে। এখানে যদি গভর্নমেন্ট যদি চাইতো, বিগত নেতা নেত্রীরা চাইতো, তাহলে পুরো বেলকুচি, চৌহালি, ইনাতপুর মিলে লুঙ্গি, শাড়ি, থ্রি পিসের একটা বিজনেসের নেটওয়ার্ক বা হাব গড়ে তুলতে পারতো তারা, কিন্তু তাদের সদিচ্ছা এখানে ছিল না। আমার যতটুকু মনে পড়ে, আমি যখন ছোট ছিলাম আমি দেখেছি যে বেলকুচিতে প্রতিদিন শুধু বেলকুচির আমাদের যে মেন বাজারটা, সেটা হলো মুকুন্দকাতি বাজার। তো এখানে মুকুন্দকাতি বা আমাদের এই টোটাল এরিয়াতে প্রত্যেক দিন প্রায় 70 থেকে 80 ট্রাক সুতা আনলোড হতো। অর্থাৎ কি হিউজ পরিমাণ একটা ব্যবসা ছিল এখানে। কিন্তু বর্তমানে কিন্তু 1 ট্রাক 2 ট্রাকও নামে কিনা, এটা অনেকটাই চিন্তা ভাবনা করে বলা দরকার। মানে এত কম সুতা নামে, তার মানে হলো বিজনেসটা কি পর্যায়ে পৌঁছে গিয়েছে। এটার পিছনে মূল দায়ী আমি মনে করি যারা নাকি সাবেক নেতা নেত্রী ছিল, তারা এই বিজনেসটাকে বাঁচানোর জন্য, এই শিল্পটাকে বাঁচানোর জন্য তারা কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক যে লোনের যে সিস্টেম আছে, যে এখানে তো 14% লোন, কিন্তু আমাদের এলাকার লোকজনকে যদি এই শিল্পটাকে বাঁচানোর জন্য সিঙ্গেল ডিজিটের লোন দেওয়া হতো, অর্থাৎ সিঙ্গেল ডিজিট যদি লোন হতো, তাহলে তারা বেঁচে থাকতো, এই শিল্পটা বেঁচে থাকতো। ব্যবসা কিন্তু ঠিকই আছে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা মানুষের যে লুঙ্গির দরকার পড়ে, শাড়ির দরকার আছে, এটা কিন্তু লাগছে। কিন্তু কেন বেলকুচি থেকে আমরা প্রোডাকশন দিয়ে সাপ্লাই দিতে পারছি না? এখানে মূল প্রবলেমটা কি? এই প্রবলেমটা আইডেন্টিফাই করে আমরা এই বেলকুচি এবং ইনাতপুর এই তাঁত শিল্পটাকে আমরা হাব গড়ে তুলব। আর একটা মেজর যে প্রবলেমটা, যে এখানে কাপড় প্রোডাকশন হচ্ছে, বেলকুচিতে কাপড় প্রোডাকশন হচ্ছে, ইনাতপুরে কাপড় প্রোডাকশন হচ্ছে, কিন্তু সেটা বিক্রি করতে আমাকে যেতে হচ্ছে হলো টাঙ্গাইলে যেতে হচ্ছে, করটিয়া হাটে যেতে হচ্ছে। তো আমার একটা ইচ্ছা আছে, যদি আমাকে আমার এলাকার জনগণ নির্বাচিত করে, তাহলে আমার বেলকুচিতেই, অর্থাৎ যারা বড় বড় কাপড়ের যারা এখানে ক্রয় করে, পারচেস করে, তারা যেন আমার এলাকা থেকে নিতে পারে। আমার এলাকার যে কোনো একটা স্পেসকে আমি বড় একটা বিজনেসের নেটওয়ার্ক গড়ে তুলবো, বা মার্কেট গড়ে তুলবো, বা হাট গড়ে তুলবো, যে এখান থেকে এসে নিবে। তাহলে তাদের কি হবে, যে বেলকুচি থেকে করটিয়া যেতে যে তাদের যে একটা কস্টিং আছে, শুধু কস্টিং না, এখানে কিন্তু মানুষের সময়টাও হলো অনেক গুরুত্বপূর্ণ। করোটা হাটে যেতে হলে আগের দিন প্রিপারেশন নিতে হয়, পুরোটা আবার গাঁটটি, লুঙ্গির যে গাঁটটি আছে এগুলো বেঁধে আবার নেওয়া, আবার ওখান থেকে কিছু মাল বেঁচে গেলে আবার নিয়ে আসা, এই যে একটা মানে কষ্ট, সেই কষ্ট লাগাবার জন্য আমার একটা প্ল্যান আছে, যে আমার এলাকায় অর্থাৎ বেলকুচি এবং চৌহালি বা ইনাতপুর এখানে মিলে নির্দিষ্ট একটা হাট এই বিজনেস মানে আমি বসাবো। এটা হলো আমার একটা টার্গেট আছে, যে আমার এলাকার জনগণ কষ্ট করে ওখানে যাবে না, আমি প্রোডাকশনও করব, আবার ওখানে বিক্রি করতে যাব। আমার এখানে আসুক না, ওনারা এখান থেকে নিক না, তাহলে আমার এলাকার জনগণ শান্তি পাবে, একটু কষ্ট থেকে দূর হবে তাদের। এটা আমার বিজনেস প্ল্যানিং আছে। এবং গভর্নমেন্ট থেকে যে লোনের ব্যাপারটা বললাম, এই লোনটা যদি একটু দীর্ঘমেয়াদী হয়, পার্সেন্টেজটা কম হয়, তাহলে আমাদের ব্যবসায়ীরা আরো মানে আরো এখানে এই ব্যবসাটাকে আরো ভালো করতে পারবে, এটা আমার বিশ্বাস। এটা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। যে আপনার এর বাইরেও আপনার এলাকার আর কি কি আয়ের মাধ্যম আছে মানুষের, এবং সেগুলো নিয়ে আপনার পরিকল্পনা কি? আমার এলাকার মানুষের তাঁত শিল্প আমার এলাকার জন্য একটা বিখ্যাত শিল্প। দ্বিতীয়টা হলো কৃষি শিল্প, অর্থাৎ এখান থেকে ধান, চাল, গম উৎপাদন হয়। তো এটা একটা বড় একটা আয়ের একটা উৎস। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, যে গভর্নমেন্ট সাপোর্ট দেওয়ার দরকার ছিল, এখানে সার, বীজ, কৃষি যন্ত্রপাতি গভর্নমেন্টের সাপোর্ট দেওয়া দরকার ছিল। কিন্তু এই সাপোর্টটা দিচ্ছে কিন্তু খুব কম পরিমাণের, একেবারে কম পরিমাণের। যে তাদের প্রোডাকশনের সাথে, প্রোডাকশন বলতে তাদের উৎপাদন যে খরচটা হয়, এই খরচ এবং উৎপাদনের পরে যে বিক্রিটা হচ্ছে, ধান বলেন, গম বলেন, সেটা কাছাকাছি হয়ে যাচ্ছে, বা অনেক সময় আরো কম রেটে বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা কৃষক এই উৎপাদন করে, শস্য উৎপাদন করে, তারা আজকে লস। তো আমার টার্গেট থাকবে যে এই লসটা যেন না হয়, লসটাকে কাটানোর জন্য আমার একটা টার্গেট আছে। প্রথম আমি যেটা পদক্ষেপ নেব, সেটা হলো গভর্নমেন্টের পক্ষ থেকে সার, বীজ, কৃষি যন্ত্রপাতি, যারা প্রকৃত কৃষক, এখানে আমি শব্দটা বলেছি প্রকৃত কৃষক, তাদেরকে ফ্রি করে দেওয়া।
প্রবলেমটা এখন যেটা দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের পক্ষ থেকে যে সার বীজ কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়, তাহলে এখানকার সার বীজ কৃষি যন্ত্রপাতিগুলো যারা নাকি নির্বাচিত জনপ্রতিনিধি থাকে তাদের যে কিছু নেতা থাকে, আঞ্চলিক নেতা অর্থাৎ ইউনিয়ন ভিত্তিক নেতা, ওয়ার্ড ভিত্তিক নেতা, এই নেতাগুলো কৃষি অফিস থেকে নিয়ে যাচ্ছে। এক একজন 2টা কার্ড, 4টা কার্ড, 5টা কার্ড নিয়ে যাচ্ছে। এটা কৃষকরা পাচ্ছে না। তাহলে একে তো হচ্ছে নেতারা খেয়ে ফেলছে, দ্বিতীয় হলো আমাদের কৃষকরা পাচ্ছে না। তো আমি যদি নির্বাচিত হই তাহলে এই জায়গাটা আমি ইনশাল্লাহ সর্বোচ্চ স্বচ্ছতা বা জবাবদিহিতার আওতায় আনবো, যে প্রকৃত যে কৃষক সেই সারটা পাবে, প্রকৃত যে কৃষক সেই বীজটা পাবে, প্রকৃত যে কৃষক সেই কৃষি যন্ত্রপাতিটা ফ্রি পাবে। এখানে তৃতীয় পক্ষ যদি এটা ভোগ করার চেষ্টা করে তাহলে এক্ষেত্রে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করব, যে এখান থেকে কোনো ধরনের যারা প্রকৃত কৃষক ছাড়া অন্য কেউ সুযোগ নিতে পারবে না ইনশাল্লাহ। আচ্ছা, আমরা জানি রাষ্ট্রের বড় একটা শক্তি হচ্ছে যুব শক্তি, তরুণদের শক্তি। তো এই তরুণদের নিয়ে আপনার পরিকল্পনা কি? অনেকে চাকরি পাচ্ছে না, তাদের মানুষের মধ্যে শিক্ষা নেই, মাদকে আসক্ত হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনার পরিকল্পনা কি? আসলে ইয়াং জেনারেশন যারা বা জেনজি, তাদের নিয়ে আমার একটা বৃহৎ পরিকল্পনা আছে। সেটা হলো গভর্নমেন্টের যে মানে চাকরির যে সোর্সটা, এটা খুব সীমিত, অল্প। কিন্তু আমি এটা চিন্তা করেছি যে এই ইয়াং জেনারেশন বা এই যারা নাকি অনার্স মাস্টার্স মাত্র শেষ করেছে, তাদেরকে নিয়ে যদি একটা প্ল্যান করা যায়, প্ল্যানটা হলো কি তাদেরকে উদ্যোক্তা বানানো যায়, তাদের যদি কর্মমুখী শিক্ষা দেওয়া যায় তাহলে আমার এলাকা উন্নয়ন করা সম্ভব। দেখেন যে প্রত্যেকটা ছেলে কিন্তু গভর্নমেন্টের চাকরি পাওয়া বা সরকারি চাকরি পাওয়া, চাকরি দেওয়া এটা একটা কঠিন, কিন্তু প্রত্যেকটা ছেলেকেই কিন্তু উদ্যোক্তা বানানো যায়। আমি একটা ভালো করে একটা বলি যে আমি যখন লেখাপড়া করেছি তখন আমার একটা মূল থিম ছিল যে আমি চাকরি করব না, আমি চাকরি দিব। এটা হলো আমার একটা স্লোগান ছিল, একেবারে অনার্স ফার্স্ট ইয়ার থেকে, ইন্টারমিডিয়েট থেকে এরকম স্লোগান ছিল যে আমি চাকরি করব না, আমি চাকরি দিব। এই জন্য কিন্তু আমার এই যে আমি মাদ্রাসা থেকে হেফ শেষ করেছি, তারপরে দাওরা শেষ করেছি, ইফতা শেষ করেছি, এদিকে কামিল থেকে কামিল করেছি, আবার হলো রাষ্ট্রবিজ্ঞান অনার্স এবং মাস্টার্স করেছি। আমি কিন্তু কোনো ক্লাসে সার্টিফিকেট উঠাতাম না, সার্টিফিকেট নিতাম না। বলতো যে আমার টিচার কি সবাই নিয়ে যাচ্ছে, তুমি নিচ্ছ না কেন? আমি বলতাম যে আমি নিব না এই জন্যই যে আমি কখনো চাকরি করব না, আমি চাকরি দিব, যদি কখনো দরকার পড়ে তখন নিয়ে আসবো। যেমন আমি এই নির্বাচন টাইমে, যেহেতু গতকাল আমি নির্বাচনের ফর্ম উঠিয়েছি, তো মনোনয়নপত্র উঠিয়েছি, তো এখানে আমার সর্বশেষ সার্টিফিকেটটা দিতে হয়। এই জন্য কিন্তু আমি গতকালকে গিয়ে আমার ডিপার্টমেন্ট থেকে রাষ্ট্রবিজ্ঞানের যে আমার মাস্টার্সের সার্টিফিকেটটা নিয়ে আসছি। তার মানে হলো কি আমি কিন্তু আমার যে জায়গাটা, এই জায়গাটা স্থির ছিলাম যে না, আমি কখনোই চাকরি করব না, চাকরি দিব। আমার এই লাইফে চাকরি করার হিস্ট্রি নেই। উদ্দেশ্য কতটা সফল হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যারা আমাকে পুরনো পরিচিত আমার, তারা অনেকেই জানে যে ঢাকাতে আমার যে বিজনেসটা গড়ে ওঠা, এফ কনজিউমার প্রোডাক্ট, এটা আমার নিজস্ব কোম্পানি, সাথে সাথে গন্ধরাজ আবাসন লিমিটেড, যেটা ঢাকায় জায়গা কিনে আমরা ফ্ল্যাট সেল করি, এটাও আমার নিজস্ব। এছাড়া বেশ কিছু প্রতিষ্ঠান আছে আমার, ঢাকা বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুল, এটা আমি নিজে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং শেরবাংলা মডেল কলেজ যেটা বাড্ডাতে অবস্থিত, এটাও আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া আরও বেশ প্রতিষ্ঠান আছে। আর এই প্রতিষ্ঠানগুলো এখানে আমার আরেকটা প্ল্যান আছে, সেটা হলো যে সব প্রতিষ্ঠানে আমি সময় দেব, ব্যাপারটা যেন এরকম না হয়। অর্থাৎ ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন যেটাকে বলা হয়, যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা মেইন থাকবে, প্রধান থাকবে, আমি তাকে গাইড করব। অর্থাৎ আমি নিজে যদি কাজ করি তাহলে আমি 10 ঘন্টা বা 12 ঘন্টা বা 8 ঘন্টা কাজ করতে পারবো, কিন্তু আমি যদি আরও 10 জনকে কাজ করাই, তাহলে যদি প্রত্যেকজন 10 ঘন্টা করে কাজ করে তাহলে 100 ঘন্টার কাজ হয়ে যাবে। তো যেটাকে বলা হয় আপনার লিডিং, তো আমার এই প্রতিষ্ঠানটা চলে হলো লিডিংয়ের উপরে। জাস্ট আমি দেখতেছি চলছে এবং কারা চালাচ্ছে সেটাও দেখছি, শুধু লিডিংটা তাকে, মূল পয়েন্টটা তাকে বলে দিচ্ছি। এইভাবে পরে জানবো ইনশাআল্লাহ। আমরা জানতে চাই যে এই যে অভিজ্ঞতা আপনার, এটাকে কাজে লাগিয়ে তরুণদের জন্য আপনি আসলে কি করবেন? আমার যেটা তরুণদের জন্য যেটা বলার জন্য এত দূর আসা, সেটা হলো যে তরুণদের জন্য যে আমার টার্গেট, সেটা হলো বেকার মুক্ত বেলকুচি চৌহালি ইনাতপুর গড়া। বেকার মুক্ত বেলকুচি চৌহালি ইনাতপুর করতে গেলে আমি এখানে একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করার একটা প্ল্যান আছে আমার, যে একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হবে। এখান থেকে আমাদের ছেলেরা, আমাদের ইয়াং জেনারেশন, আমাদের জেনজিরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে এবং এটাকে কাজে লাগাবে। দেখেন, আমি যখন চায়নাতে গিয়েছি, আমার কাছে আগে মনে হয়েছে চায়নার প্রত্যেকটা বাড়ির নিচে নিচে একটা ফ্যাক্টরি,
যে আপনি কি চান, কোন প্রোডাক্টটা চান, কোন ইয়াটা চান। আপনার পাঞ্জাবির বোতামের কথা বলেন, দেখবেন চায়না থেকে এসছে। চশমাটা বলেন, দেখবেন ফ্রেমটা, গ্লাসটা সব চায়না থেকে এসছে। তাহলে এত কিছু তার প্রোডাকশন করতে পারে, তাহলে আমরা বাঙালিরা কেন পারবো না? আমার এলাকার জনগণ কেন পারবে না? এই থিমটা আমার মাথায় আছে। যদি আমার এলাকার মানুষ, আমার এলাকার জনগণ যদি আমাকে ভোট দেয়, তাহলে আমি ইয়াংদেরকে চাকরি খোঁজার চেয়ে তাদেরকে উদ্যোক্তা বানানোর জন্য সবচেয়ে বেশি আমি মনোযোগ দিব ইনশাল্লাহ। এক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে হিউজ পরিমাণ নতুন উদ্যোক্তার জন্য লোন আছে, ইনভেস্টমেন্ট আছে। তাদেরকে এই লোনগুলো পাইয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। এবং এই লোনগুলো নিয়ে আমাদের বাংলাদেশের যে কালচারটা, লোন নেয় এক পারপাস, তার অন্য পারপাস করে তারপর পালিয়ে যায় না, এখানেও আমি সুদৃষ্টি রাখবো যে আপনি যে লোনটা যে পারপাস নিচ্ছেন, যে প্রোডাকশনটা, যে প্রোডাকশনের জন্য লোন নিচ্ছেন, এটার জন্য সেই পারপাসে ইউজ হয় এবং আলটিমেটলি নিজের, অর্থাৎ যিনি উদ্যোক্তা, তারও উন্নয়ন হয়, দেশের জন্য কাজে লাগে। আমি এই বিষয়টা খুব সিরিয়াসলি নিব এবং আশা করি ইনশাল্লাহ যদি এটা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার এলাকায় কোনো বেকার থাকবে না। প্রত্যেকেরই হয় চাকরি থাকবে, আর না হলে একটা উদ্যোগমুখী একটা প্রতিষ্ঠান থাকবে, এবং এটা সম্ভব। পরবর্তীতে জানতে চাই যে সিরাজগঞ্জে বিভিন্ন সংগঠন আছে, তারা 5 আগস্টের আগ পর্যন্ত নির্বাচিত হয়েছেন। তো এবার কি আপনি মনে করেন ভোটের অঙ্ক পাল্টাবে? আপনার দিকে মানুষ আসলে ভোট দেবে আপনাদেরকে, ইসলামী দলকে? আসলে ব্যাপারটা হলো, তাদেরকে কেন জনগণ ভোট দিবে সেটা হলো আমার প্রশ্ন। আগে যে দিয়েছে, আগে দিয়েছে, আর এখন সেটা আমি বলছি যে 71 থেকে 24 পর্যন্ত তারা সায়দাবাদ থেকে নিয়ে ইনাতপুর পর্যন্ত এই রাস্তাটাই করতে পারে না। তাহলে আমার কোশ্চেন হলো, রাস্তার টাকাটা, বাজেট তো হয়েছে অবশ্যই, তার রাস্তার টাকাটা কই গেল? যারা রাস্তা করতে পারে না, যারা যমুনার ভাঙন থেকে মানুষকে রক্ষা করতে পারে না, টেকসই বাঁধ নির্মাণ করতে পারে না, যারা চৌহালিতে একটা স্থায়ী হসপিটাল করতে পারে না, তাদেরকে কেন ভোট দিবে সেটা হলো আমার প্রশ্ন। তো এই 5 আগস্ট পরবর্তীতে জনগণ মাঝে একটা সচেতনতা বোধ কাজ করছে যে না, এইবার আমরা যাদেরকে দেখেছি, ইতিপূর্বে দেখা হয়েছে, তাদেরকে ভোট দেব না, নতুনকে আমরা ভোট দিতে চাই। আমি এটা প্রত্যেকটা মানুষের ফেস যখন দেখি, তাদের চেহারা দেখে পড়তে পারি যে না, এবার সবাই নতুন চাচ্ছে এবং ইয়াং চাচ্ছে, তরুণ চাচ্ছে। তো এটা থেকে আমার আত্মবিশ্বাস হয় যে এখানকার মানুষ আমাকে ভোট দিবে, হাত পাখা মার্কায় ভোট দিবে, ইসলামী দলকে ভোট দিবে, ইসলামী আন্দোলনকে ভোট দিবে, এটা আমি বিশ্বাস করি। আমরা যারা ইসলামী সংগঠন করি, আমাদের মূল থিমটা, আমাদের মূল ইয়াটা হলো যে জনগণের কল্যাণের জন্য, জনগণের খেদমতের জন্য আমরা মূলত ইসলামী সংগঠনগুলো করি। কিন্তু পাশাপাশি যারা জাগতিক সংগঠন আছে, তাদের ব্যাপারে আমার যেটা অবজারভেশন, যদি রাজনীতিতে টাকার চালাচালি না থাকতো, টাকা খাওয়া এই ইয়েটা না থাকতো, তাহলে আওয়ামী লীগ এবং বিএনপি নামে কোনো সংগঠন বাংলাদেশে খুঁজে পাওয়া যাইতো না। এটা স্পষ্ট। কারণ দেখেন যে বাংলাদেশের প্রত্যেকটা এমপি বলেন, মন্ত্রী বলেন, অধিকাংশ তারা নির্বাচিত হওয়ার পর প্রথমেই বিদেশে গিয়ে বাড়ি কেনে। তাহলে বাড়ির টাকাটা কোথা থেকে আসলো সেটা হলো আমার প্রশ্ন। নির্বাচিত হওয়ার পরে ঢাকায় যারা মফস্বলের এমপি বা মন্ত্রী, নির্বাচিত হওয়ার পর ঢাকায় তারা অ্যাপার্টমেন্ট কেনে, এই টাকাটা কোথা থেকে আসলো সেটা হলো আমার প্রশ্ন। এই জন্য আমি বলি যে রাজনীতিতে যদি টাকার চালাচালি না থাকতো, তাহলে আওয়ামী লীগ বিএনপি নামে কোনো দল খুঁজে পাওয়া যাইতো না। একমাত্র ইসলামী সংগঠনগুলা তারা দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য, জনগণের খেদমতের জন্য মূলত রাজনীতি করে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ 10 দিকে সময় দেওয়ার জন্য। সর্বশেষ আপনি যদি সিরাজগঞ্জ 5 আসন তথা বেলকুচি, চৌহালি, এনায়তপুরের মানুষদের উদ্দেশ্যে কিছু বলতে চান। বেলকুচি, চৌহালি, এনায়তপুরের সর্বস্তরের জনগণের কাছে আমার প্রত্যাশা থাকবে, আপনারা তো দেখেছেন 71 থেকে 24 এই 54টা বছর বিভিন্ন মার্কা দেখা হয়ে গেছে, সবাইকে তো ভোট দিয়েছেন, তারা আপনাদের ভাগ্যের জন্য কতটুকু করেছে সেটার হিসাব মিলান। যদি তারা আপনাদের ভাগ্যের জন্য কোনো কিছু করে দিতে না পেরে থাকে, তারা নতুন গ্রহণ করুন, নতুন আসলে নতুন প্রতিশ্রুতি দিবে এবং তারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। আমরা যদি ফেল করি, নির্বাচিত হওয়ার পর আমাদের যে ওয়াদা, সেই ওয়াদাগুলো পূরণ করতে না পারি, তাহলে পরবর্তীতে আমরা আর আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। অতএব আমার প্রত্যাশা থাকবে যে আপনারা আমাদেরকে ভোট দেন, ইসলামী সংগঠনকে ভোট দেন, হাত পাখা মার্কায় ভোট দেন। ইনশাআল্লাহ জনগণের একটি টাকাও অযথা খরচ হবে না, জনগণের একটি টাকাও আমাদের পকেটে ঢুকবে না ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা নিয়ে আমরা কাজ করব। রাষ্ট্রের প্রতিটা টাকার হিসাব আপনারা পাবেন ইনশাআল্লাহ। জি, 10 দিক নির্বাচন মঞ্চের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। দর্শক, ক্ষমতার জন্য নির্বাচন নাকি জনতার জন্য, এই প্রশ্ন নিয়ে আয়োজিত
10 দিক নির্বাচন মঞ্চের আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি। এত সময় আপনাদের সাথে ছিলাম আমি আব্দুল্লাহ ভাট্টি। আপনারা দেখছিলেন 10 দিক নির্বাচন মঞ্চ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, 10 দিকের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।